সময় যতই গড়াচ্ছে ততই এগিয়ে আসছে নির্বাচনের ক্ষণ। এখন অপেক্ষা নির্বাচনের তফসিল ঘোষণার। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করার কথা, কিন্তু নির্বাচন কমিশন কতটা প্রস্তুত এ নিয়ে আলাপ করতে চাই। তফসিলের অপেক্ষা এই শিরোনামে সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। নির্ধারিত আলোচনা শুরুর আগে এক নজরে দেখে নিতে চাই আজকের ভোটের মাঠের খবরাখবর। এছাড়া আজকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য কাল ভোররাতে লন্ডনে নেয়ার একটি সিদ্ধান্ত হয়েছে এবং তিনি মূলত 11 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন এবং তারপরেই মূলত আজকে সিদ্ধান্ত হয়েছে লন্ডনে নেয়ার, সেখানে উন্নত চিকিৎসার জন্য, এবং কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হবে। এদিকে এর পাশে দেখছি যে বিএনপি মূলত সংসদ নির্বাচনের আরও 36টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং এর আগে 3 নভেম্বর মূলত তারা 237টি আসনে প্রার্থী ঘোষণা করে এবং আজকের যে 36 সব মিলে 272টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এছাড়া তফসিল ঘোষণার আগে 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। মূলত তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সাক্ষাৎ করে, তারই ধারাবাহিকতায় 10 কিংবা 11 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য কিন্তু চিঠি দেওয়া হয়েছে এবং তারপরেই তফসিল ঘোষণা করা হবে। এদিকে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। দর্শক দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আসন্ন নির্বাচনে মূলত আজকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা আর বৈঠক হয়েছে এবং সেখানে আসন্ন নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের এমনভাবে দায়িত্ব পালন করতে হবে যেন ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করা যায়, এমন নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নির্দেশনা দেন তিনি। কিছু নির্বাচনের কথা মনে রাখি, মনে চট করে আসে, তোমরাও দেখেছো সেই নির্বাচনগুলো। কেউ প্রহসনের নির্বাচন বলে, প্রতারণার নির্বাচন বলে, তামাশার নির্বাচন বলে, এগুলো হলো তাদের বিশেষণ। সেখান থেকে আমাদের চলে যেতে হবে বহু উপরে। কাজে এই দূরত্বটুকু আমাদেরকে অতিক্রম করতে হবে, যে লোকে মনে যেন জানে এই পরিবর্তন সম্ভব এবং তোমাদের মাধ্যমেই সেই পরিবর্তন হবে। কাজে এই দৈবচয়নের মাধ্যমে যারা নির্বাচিত হলো তোমরা, তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য, সাধারণ দায়িত্ব পালন করার জন্য, সাধারণ দায়িত্ব সবসময় দিক থেকে এখানে যাওয়া সব হবে, কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব পালন, এটা ইতিহাসে যেন স্মরণ করে। এদিকে ঘোষিত সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানানো হয়েছে। বিকেলে আসন্ন নির্বাচনে ইসির শেষ সময়ের প্রস্তুতি জানতে সিইসির সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে এমন মন্তব্য করেন গণমাধ্যমের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা নির্বাচন চাচ্ছি কারণ জনগণের অধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই, তার ভোটের অধিকার তাদেরকে দিতে চাই এবং সেই অধিকার প্রয়োগ করে যেন তারা নির্ধারণ করতে পারে যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে পাবে। তাদের এই অধিকার বিলম্বিত হোক এটা আমরা চাই না। আমরা যথাসময়ে নির্বাচন হোক, যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী, এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলের নেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক, নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখনই মূলত তফসিলের যে প্রস্তুতি, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচনের প্রস্তুতি এবং এর সঙ্গে এই নিয়ে জনগণ কি ভাবছে সেটি জানতে চাই। নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার পাশে বেশ কিছু সাধারণ মানুষকে আমরা দেখতে পাচ্ছি। আপনার মাধ্যমে একটু জানতে চাই সাধারণ মানুষ কি ভাবছে নির্বাচনের, যেহেতু তফসিল ঘনিয়ে আসছে বা নির্বাচন ঘনিয়ে আসছে, তফসিল ঘোষণার হয়তো আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে। জনগণ কি ভাবছে, কখন নাগাদ নির্বাচন চাই, কিভাবে নির্বাচন চাই এবং লেভেল প্লেইং ফিল্ড কতটা থাকবে নির্বাচনে, জনগণের মতামত কি আপনার মাধ্যমে জানতে চাই।
হাসিব, ভোটের ট্রেনে আপনাকে স্বাগত জানাচ্ছি। নাটোর থেকে আমি মাহবুব হোসেন। আমার ডান পাশে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক ব্যক্তিত্ব দেবাশিস রায়, এবং আমার বাম পাশে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, সাবেক শিক্ষক আব্দুল আল মনসুর। আমরা প্রথমে দেবাশিস রায়ের কাছে জানতে চাইবো যে যেহেতু নির্বাচন কমিশন আহ, আহ, এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তারা একটি তফসিল ঘোষণা দিয়েছে। আসলে এই নির্বাচনে যে তফসিল ঘোষণার কতটুকু চ্যালেঞ্জ এবং লেভেল প্লেইং যে ফিল্ড এর কথা বলা হচ্ছে সেটি সম্ভব হবে কিনা? দেখুন, নির্বাচনী তফসিলের জন্য মানুষ প্রায় এই সরকার গঠনের পর থেকেই আজকে প্রায় 1.5 বছর পর্যন্ত মানুষ অপেক্ষায় আছে। তো আমরা দেখছি যে নির্বাচনী তফসিল ঘোষণার আগেই নানা ধরনের পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এর বাইরে আমরা দেখছি যে সরকারের যে নির্বাচনের যে প্রস্তুতি, সেখানে কতগুলো ঘাটতি আমরা সেটা লক্ষ্য করছি। প্রথমত হলো যে এখানে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একটা রিট করা হয়েছে নির্বাচনে, কোনো কোনো দলের পক্ষ থেকে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, সেটারও দাবি তোলা হচ্ছে নানাভাবে, সেটা উদ্দেশ্যমূলক ভাবে। এবং তার বাইরে আমরা দেখেছি যে সরকার কতগুলো অলীক কল্পনা সেটা নিয়েছে। যেমন সরকার বলছে যে প্রতিটা কক্ষে, নির্বাচনী কেন্দ্রগুলোতে, কেন্দ্রের কক্ষের ভেতরে সেখানে 5 জন করে সেনা সদস্য রাখবে নিরাপত্তার জন্য। তো সারা বাংলাদেশে 40,000 এরকম কেন্দ্র আছে। তাহলে সেই ক্ষেত্রে 2 লক্ষ শুধু সেনাবাহিনীর সদস্য নিয়োগ করতে হবে এই সমস্ত কেন্দ্রে। ফলে এগুলো একটা মানে অবাস্তব পরিকল্পনা, আমরা সেটা লক্ষ্য করছি। ফলে আর এর সাথে আমরা দেখছি যে ধরেন সরকার একটা নির্বাচনের ক্ষেত্রে, আমাদের এখানে সবচেয়ে বড় যে সমস্যাগুলো ছিল সেটা হলো যে পেশি শক্তি। যেমন এখানে আমাদের দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা আপনারা জানেন যে 5 তারিখের পরে এখানে অনেকেই জেল থেকে বেরিয়ে গেছে। অস্ত্র, সেগুলো অবৈধ অস্ত্র সেগুলো আছে, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র আছে, সেগুলো উদ্ধারের ক্ষেত্রে সরকারের যে একটা পরিকল্পনা, একটা সাঁড়াশি অভিযান, সে ব্যাপারে আমরা দেখছি শিথিলতা। মব সন্ত্রাস সারা দেশে চলছে, সেগুলো নিয়ে মানুষ একটা আতঙ্কের ভেতরে আছে। ফলে এগুলো একটা নির্বাচনী পরিবেশকে নষ্ট করছে। আপনার কাছে আবার আসবো। আমি একটু জানতে চাইবো আব্দুল্লাহ আল মনসুর সাহেবের কাছে যে আসলে এই যে তফসিল ঘোষণা নিয়ে সাধারণ মানুষ কতটুকু উৎসাহিত এবং উদ্দীপনা রয়েছে, এবং আদৌ এই যে নির্বাচনের যে তফসিল ঘোষণা সেটি এটি কতটুকু চ্যালেঞ্জ রয়েছে? ধন্যবাদ। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের জন্য, এবং রাজনৈতিক দলের নেতারা এবং কর্মীরা তারা রীতিমতো কিন্তু নির্বাচনের প্রচারণা শুরু করেছে। তারা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে, বাড়ি বাড়ি যাচ্ছে। তো এইটা যদি এখন এই তফসিলটা পিছায়া যায়, তাহলে মানুষ নিরুৎসাহিত হবে এবং ভোটাররা যে আগ্রহটা ছিল সে আগ্রহটা কমে যাবে। দ্বিতীয় কথা, আপনার নির্বাচনটা সুষ্ঠু করার জন্য আরো অনেক কিছু আমাদের প্রয়োজন আছে, যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদেরকে দেখতে হবে, এবং রাজনৈতিক পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। আমার মতে আহ, যে রিট হয়েছে, এই রিটে যদি নির্বাচন পিছিয়ে যায়, সামনে রোজা আসতেছে, মুসলমানদের একটা বড় উৎসব, এই বড় উৎসবে সামনেকে কেন্দ্র করে এটা আপনার মানুষ একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। কাজেই এখানে আপনার নির্বাচন তফসিলটা এই দ্বিতীয় সপ্তাহে যে হওয়ার কথা ছিল, এই 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 দ্বিতীয় সপ্তাহে হওয়া মানে বিশেষ প্রয়োজন। কারণ মানুষের আগ্রহটা, মানুষ মানে আরো বেশি ইয়ে করবে। নতুন ভোটার যারা হয়েছে তারা তো অধীর আগ্রহে অপেক্ষা করছে, তারা ভোট দিবে। তো এই যে আগ্রহ হারায় গেলে, এবং দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি, অনেকেই পারেনি, অনেকে নতুন ভোটার হয়েছে কিন্তু তাদের আর ভোট দিতে পারেনি, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই জন্য নির্বাচন আপনার সঠিক সময় হওয়াটাই দরকার। আপনার কাছে আবার আসবো। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 60 দিন আগে তারা যে তফসিল ঘোষণার একটি বাধ্যবাধকতা দিয়েছিল, সেই বিষয়ে আমরা একটু দেবাশিস রায়ের কাছে আবার যাব যে আসলে সকল দলের অংশগ্রহণ এবং এই যদি নির্বাচন কমিশন যদি সময় মতো তফসিল ঘোষণা না করতে পারে, তাহলে তাদের সামনে কি কি চ্যালেঞ্জ হতে পারে? নির্বাচনী তফসিল যদি সময় মতো ঘোষণা না হয়, তাহলে স্বাভাবিকভাবে নির্বাচনের যে তারিখ এবং যে সময়টুকু নির্বাচনের জন্য প্রার্থীদের পাওয়া, বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা, নির্বাচনের যে প্রস্তুতি, সেটা স্বাভাবিকভাবে পিছিয়ে যাবে এবং নির্বাচন একটা অনিশ্চিত জায়গায় ঠেলে দেওয়া হবে। ফলে আমরা মনে করি যে নির্বাচনটা, যে সরকার যে ঘোষণাটা দিয়েছে, সমস্ত প্রতিবন্ধকতাকে বন্ধ করে আরপিও যে সংশোধনের কথা বলা হয়েছে, আপনারা জানেন যে এখানে দীর্ঘ সময় ধরে একটা দাবি ছিল যে নির্বাচনে অর্থ ব্যয়। তো আমরা দেখলাম যে 24 সালের অভ্যুত্থানের পরে আমাদের এখানে অনেক সাধারণ মানুষের নির্বাচনের যে ইচ্ছা, কারণ 15-16 বছর নির্বাচন হয়নি,
তো সেক্ষেত্রে নির্বাচনের আপনাকে শুনছিলেন সাধারণ মানুষের মধ্যে কিন্তু নির্বাচনী তফসিল নিয়ে যে ধরনের আগ্রহ এবং সাধারণ ভোটারদের যে আগ্রহ রয়েছে, তবে সেক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে নির্বাচন কমিশন সঠিক সময়ে তফসিল ঘোষণা করবে বলে সাধারণ ভোটাররা এমনটাই মনে করে। আসিফ। মাহবুব হোসেন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষদের মতামত জানতে পারলাম। দর্শক দেখছেন ভোটের ট্রেন, নিচ্ছে একটা বিরতি, হচ্ছে একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আজ তফসিলের অপেক্ষা শিরোনামের এই আলোচনাকে সম্প্রসারিত করতে ভোটের ট্রেনের মিরপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। টুলি আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের জন্য অনেক কর্মযজ্ঞর একটা ব্যাপার রয়েছে। নির্বাচন এবং গণভোট একই দিনে হতে যাচ্ছে। এজন্য আগামী সপ্তাহ অর্থাৎ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন কমিশন বলেছিল যে তফসিল ঘোষণা করবে, কিন্তু তার আগে এখন পর্যন্ত কিছু কাজ বাকি রয়ে গেছে। বিশেষ করে সীমানা পুনর্নির্ধারণের যে বিষয়টি জটিলতা, সেটি কিন্তু উচ্চ আদালত এখনও সেখানে রয়েছে। এছাড়া একই সঙ্গে জোটবদ্ধ নির্বাচন নাকি স্ব প্রতীকের নির্বাচন, সেটিও কিন্তু আদালত একটি রুল জারি করে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে। এই সব কিছু মিলিয়ে আসলে কি নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণার জন্য প্রস্তুত? আপনি কি মনে করেন? আসলে সীমানা নির্ধারণটা চূড়ান্ত হওয়াটা দরকার ছিল তফসিলের আগে। আর যদি চূড়ান্ত না হয়, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কি ওই সংশ্লিষ্ট আসন যেগুলোতে মামলা হয়েছে সেটা বাদ দিয়ে তফসিল ঘোষণা করবে, না অপেক্ষা করবে যে ওনারা ওনাদের লয়ারের মাধ্যমে দিয়ে যে আমরা এই সময়ের মধ্যে সীমানা নির্ধারণ করতে চাই, জানি নিষ্পত্তিটা দ্রুত করা যায়, এভাবে রিকোয়েস্ট করবে কি না সেটা ডিপেন্ড করবে কমিশনের উপর, যে কমিশন এটাকে কিভাবে তফসিলটাকে দিবে। আর যেহেতু এটা তো অনেক দিন আগে থেকে এই টাইমটা ঠিক হয়ে আছে, আমার মনে হয় আদালতও এটা জ্ঞাত আছে যে এই সময়ের আগে এটা নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আর তাছাড়া যেটা হলো দ্বিতীয়, যেটা হলো যে সীমানা নির্ধারণের সাথে ভোটার তালিকাটাও সংশ্লিষ্ট, কারণ ওই সীমানাটা হলে ওর সাথে পাশে যে সীমানাগুলো আছে তার সাথে ভোটার তালিকার এলাকা ভিত্তিক ভোটার ঠিক করা, এগুলো মানে সীমানার সাথে আসলে সব কিছুই রিলেটেড। ভোটার এলাকা, ভোট কেন্দ্র, কোথায় মানুষ কোন আসনে ভোট দিবে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে সীমানার জটিলতা থেকে বের না হলে তফসিল ঘোষণাটা দিলে হয়তো আংশিক হয়ে যাবে কি না, এই একটা জায়গা। দ্বিতীয় যেটা হলো জোটবদ্ধভাবে নির্বাচনের বিষয়টা, যেহেতু কোর্টে গেছে একটা ফয়সালার নির্দেশনা নিশ্চয় ইনশাল্লাহ পাওয়া যাবে, তা এইটা হলে তফসিলে খুব একটা অসুবিধা না। এই জিনিসটা ফয়সালা হবে যখন হলো ওই যে প্রতীক বরাদ্দর সময় এই যে জোটবদ্ধভাবে প্রতীক দিবে না দিবে, মানে তফসিলটা হয়ে যেতে পারে, সেটা তফসিলকে কোনো বাধাগ্রস্ত করবে না, কিন্তু প্রতীক বরাদ্দর আগে আবার এটা ফয়সালা হতে হবে। মানে আরপিএর ওই যে সংশ্লিষ্ট অংশ যেখানে সংশোধনে আনা হয়েছিল সেই জায়গাটা থাকবে কি থাকবে না। আচ্ছা, তা আমার কাছে মনে হচ্ছে সীমানা নির্ধারণের জটিলতাটা একটু মনে হচ্ছে তফসিল দেওয়ার ক্ষেত্রে। জি, নিশ্চয়ই সেই বিষয়গুলো বিবেচনায় নিয়েই নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত দেবে। পাশাপাশি যেহেতু নির্বাচনের দিন একই সঙ্গে গণভোটও হবে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে কি আলাদা বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে, কতটা চ্যালেঞ্জ হবে, এই তফসিলে আলাদাভাবে কি গুরুত্ব পাচ্ছে গণভোটের বিষয়টা? আচ্ছা, গণভোট তো এটাও কিন্তু একদম 13 কোটি মানুষ ভোটারের ভোট, যেমন জাতীয় সংসদ 13 কোটি ভোটারে, এটা মানে এটাও একটা বিশাল কর্মযজ্ঞ এবং এটাও অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্যে যদিও গণভোটের জটিলতাটা ভোটের দিনে মূলত তফসিল ঘোষণা একই সাথে করে দিতে পারে খালি ভোটের দিনটা, কিন্তু ভোটের দিনে ভোট কেন্দ্রের যদি
পরিকল্পনাটা কেমন হবে, ভোট কেন্দ্রে কিভাবে কাউন্টিং হবে, কিভাবে ভোটাররা ভোট দেবে 2টা ব্যালটে। কমিশন একসময় বলেছিল যে তারা গোপন কক্ষ বাড়িয়ে দেবে, একটা বুথে একটা গোপন কক্ষ থাকে, সেখানে একটা বুথে 2টা করে গোপন কক্ষ দিয়ে এটা অ্যাকোমোডেট করতে চায় যে বাড়তি সময়টা। এবং আমি সর্বশেষ কমিশনের যেটা শুনেছি যে সেটা ওনারা বলছে যে তাদের ভোট কেন্দ্র বাড়ানো বা ভোট কক্ষ বাড়ানোর মতন আর অবস্থা নাই, যেহেতু প্রায় 42-43 হাজার ভোট কেন্দ্র এবং 2.5 লক্ষের উপরে হলো ভোট কক্ষ। আমাদের অবকাঠামোগুলো ঠিক ওরকম না যে ভোট কেন্দ্র বা ভোট বুথ বাড়ানো, কিন্তু বুথ যদি বাড়ানো 2-1টা প্রয়োজন, এই কারণে যা ইস্যু করার জন্যেও কিন্তু ডবল সময় নেবে। জাতীয় সংসদে ব্যালটটা যে ইস্যু করবে এবং গণভোটে ব্যালটটা ইস্যু করবে, এখানেও সময় কিন্তু কিছু যাবে। তাছাড়া কাউন্টিংয়ের সময় কিন্তু জাতীয় সংসদ আগে কাউন্ট হবে না গণভোট আগে হবে, একই লোকজনই একই জনবলকে এই কাজে ব্যবহৃত হবে না জনবল, বিকল্প জনবল থাকবে গণভোট গণানোর জন্য। এই পরিকল্পনাগুলো আসলে এর আগে তো আসলে কোনোদিন হয়নি, সেই জন্য কমিশনকে এই পরিকল্পনাগুলো আগে থেকেই ঠিক করতে হবে। আর তাছাড়া কমিশন আরেকটা করছে সময় বাড়ানো, হয়তো এমন হতে 8টার জায়গায় 7:30টায় শুরু করলো সকালে, আবার বিকালে 5টার জায়গায় 5:30টায় শেষ করলো, এইভাবে সময় 1 ঘন্টা সময় এদিক ওদিক দিয়ে হয়তো বাড়ানোর চেষ্টা করে অ্যাকোমোডেট করবে যে টাইমটা এক্সট্রা লাগছিল। জি নিশ্চয়ই, আমরা বুঝতে পেরেছি। আপনি থাকুন, দর্শক ভোটের নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আজ আলোচনায় মিরপুর থেকে সরাসরি যুক্ত আছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। আপনার কাছে জানতে চাই, এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে, গণ অভ্যুত্থানের পরে যে রাজনৈতিক সহিংসতা বা আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যে অনেকটা নাজুক অবস্থা, এই সব কিছু মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনী, এদিকে নির্বাচন কমিশন বা প্রশাসন, সব কিছু মিলে কি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া কতটা সক্ষম আপনার কাছে কি মনে হয় নির্বাচন কমিশন? আসলে নির্বাচনটা সুষ্ঠু করা ছাড়া এবার অন্ততপক্ষে কোনো বিকল্প নাই, কারণ এত কিছু ঘটনা সব কিছু কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে। তা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি নাজুক অথবা অনেক বেশি অস্থির। মানে ঠিক নির্বাচনের পরিবেশ হলে আইন শৃঙ্খলা যেরকম হওয়া প্রয়োজন, ভোটাররা নিশ্চিন্ত হবে, প্রার্থীরা নিশ্চিন্তে প্রচারণা করবে, ঠিক এই জায়গাটায় এখনও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়নি এরকম। সেই দিক দিয়ে চিন্তা করলে মনে হয় যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করা প্রয়োজন। এবং এটা তফসিল ঘোষণার পর যদি আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ এলাকাতে যেসব জায়গাগুলোতে এই ধরনের বিশৃঙ্খলা হচ্ছে তাদের তো নজরে আছে, এগুলো যদি বাড়তি টহলের ব্যবস্থা করে, নজরদারির মধ্যে আনে, এই জিনিসগুলো করাটা খুবই জরুরি। এছাড়া আসলে প্রথম থেকে আলোচনায় ছিল যে ভোট কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় আনা। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই, এই বর্তমান সময়ে যে অবস্থা, সিসিটিভি ক্যামেরা খুবই জরুরি। এবং এই সিসিটিভি ক্যামেরাগুলো কিন্তু পরবর্তীতে নষ্ট হবে না, এগুলো গভর্নমেন্ট বিভিন্ন নিরাপত্তার কাজে বিভিন্ন সংবেদনশীল স্থানে এগুলো কিন্তু স্থাপন করা যাবে, মানে এগুলো ভবিষ্যতেও কাজে লাগানো যাবে। সেই জন্য যদি কেন্দ্রগুলোকে সিসিটিভি আওতায় আনা যায়, পুলিশের বডি ক্যামটা দেওয়া হয়, এই যে উপস্থিতি যে সিসিটিভি আছে, পুলিশের কাছে বডি ক্যামেরা আছে, এইগুলোতে কিন্তু অনেক যারা বিশৃঙ্খলা করতে চাবে তারা এটার জন্য কিছুটা হলেও তারা থামবে। আর আরেকটা জিনিস যেটা হয়, যখন তফসিল হয়ে যায় না, মানুষ ম্যাক্সিমাম নির্বাচনী মুখী হয়। হ্যাঁ, এবার একটা প্রশ্ন উঠতে পারে যে আওয়ামী লীগ যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাদের লোকজন আছে, তাদের হাতে টাকা আছে, বেশ
অস্ত্রও আছে কিছু মানুষের হাতে। সব মিলায়ে নাজুক পরিস্থিতি যদি নির্বাচনের আগেও থাকে তাহলে কিন্তু ইলেকশনটার গ্রহণযোগ্যতা পাবে না। এটা সুষ্ঠু ইলেকশন করা খুবই দুরূহ হবে কমিশনের জন্য। এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু একটা বড় কমিটমেন্ট যে একটা সুন্দর এবং দৃশ্যমান একটা ভালো নির্বাচন হবে। আর নির্বাচন ভালো হওয়াটা কিন্তু কারোর উপহার না, কেউ একটা দয়া করে দেওয়া না। এই জিনিসটা এটা আমাদের নাগরিক বা ভোটারদের প্রাপ্য যে না, নির্বাচন সুষ্ঠু হবে এবং এই কমিশন নির্বাচন সুষ্ঠু করার জন্যই প্রতিজ্ঞাবদ্ধ এবং তার সাংবিধানিক শপথই তাদের নির্বাচন ভালো করার জন্যে। সেই জন্য এখন কোনো দিকে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। হ্যাঁ, গণভোট হচ্ছে, একই দিনে নির্বাচন হবে এবং আমার ধারণা ভোটারের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করা উচিত। যত ভোটারের উপস্থিতি বেড়ে যায় তত কিন্তু এই বিশৃঙ্খলাটা কমে আসার সম্ভাবনা থাকে। ভোটারের উপস্থিতি বাড়ানো, প্রার্থীরা যখন নির্বাচনী মুখী হবে, প্রচারণামুখী হবে, ডোর টু ডোর যাবে, তখনও পরিবেশ অনেক উন্নত হবে। আশা করি আমরাও যে এই নির্বাচনেও ভোটারের উপস্থিতি বাড়বে, অভ্যুত্থানের পরের যে আকাঙ্ক্ষা। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, আরেকটা দেখছেন ভোটের ট্রেন। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। আজ তফসিলের অপেক্ষা এই শিরোনাম নিয়ে আলোচনা করতে মূলত ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার এবং জামাত নেতা, ঢাকা 10 আসনের এমপি প্রার্থী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই মূলত যে এই নির্বাচন কমিশন কি আপনি মনে করেন যে তফসিল ঘোষণার জন্য প্রস্তুত? নির্বাচন কমিশন রাত দিন কাজ করছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করছে, আমরা এটির মধ্যে লক্ষ্য করেছি। এবং তাদের নির্বাচন কমিশনার, স্পেশালি চিফ ইলেকশন কমিশনার, অন্যান্য কর্মকর্তাবৃন্দ নিয়মিতই বিভিন্ন প্রস্তুতি নিয়ে তারা নিজেরা আলোচনা করছেন। এই ক্ষেত্রে তারা তাদের হার্ডেলটা আমাদেরকে জানিয়েছে, হার্ডেলটা প্রতিবন্ধকতা জানিয়েছে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিন উনি বলেছেন যে 2টা ভোট একই দিনে করা ভেরি চ্যালেঞ্জিং। গণভোট এবং সাধারণ জাতীয় পরিষদ নির্বাচন, এরা তাদেরই অভিব্যক্তি। নিঃসন্দেহে 2টা ভোট যদি একসাথে দেয়, তারা একটা সার্ভে করেছে, মক রিহার্সাল দিয়েছে, সেখানে কোনো কিছু না আগে ভোট দিলে 2 মিনিট থেকে 3 মিনিট লাগে একজনের। আর যদি কি পয়েন্টে মতামত দিবেন গণভোট, যদি পরে দেখে মতামত দেন 6 থেকে 7 মিনিট সময় লাগে। ফলে এই প্রস্তুতিটা তাদেরকে আর একটু এক্সটেন্সিভ নিতে হবে। শুধু ইলেকশন সেন্টার বাড়ানোর বিষয় নয়, বুথকে এক্সটেন্ড করতে হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সময় 1 ঘন্টা বাড়িয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। তা আমার কাছে মনে হয় সামগ্রিকভাবে নির্বাচন কমিশন এগুচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের ফাইনাল অ্যাসেসমেন্টের পরে যে ঘোষণাটা হবে সেটাই হবে অফিসিয়াল ঘোষণা। আমরা আশাবাদী তারা চেষ্টা করছেন এবং এটা জাতিকে একটা ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন। তো চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সাথে তাদেরকে যে আলোচনা, এটা অব্যাহত রাখতে হবে। এটা সঠিক সিদ্ধান্তে আসার জন্য এটা অপরিহার্য মনে করি। নিয়ে এর বিগত নির্বাচনগুলোর প্রশ্ন উঠেছিল, এইবার এই নির্বাচন সুষ্ঠু করার জন্য ইসির নিরপেক্ষ ভূমিকা কতটা দেখছেন এবং এর সঙ্গে মনে করছেন কি যে সঠিক বা স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা? এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটি পরিস্থিতি রয়েছে এবং নির্বাচনে সেনা মোতায়েনের একটি ব্যাপার রয়েছে, এছাড়া আপনারা বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেছেন, সেই দাবিগুলো আমলে নিয়ে কতটা কাজ করছে নির্বাচন কমিশন? আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পদক্ষেপকে ইতিবাচক দেখছি, পজিটিভলি দেখছি। তবে তাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। মাঠ প্রশাসনে
যদিও ইতিমধ্যে কিছু পরিবর্তন এনেছেন, তো লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমরা মনে করি সাফিসিয়েন্ট নয়। বিশেষ করে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, এক্ষেত্রে একটা পরামর্শ ছিল যে নির্বাচন কমিশন থেকে যত বেশি সম্ভব লোক ইনভলভ করা। এটার ক্লিয়ার কাট ডিসিশন আমরা এখন জানতে পারিনি। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী ইনভলভ থাকবে, এক্ষেত্রে কোনো বিতর্কের কিছু নেই। সরকার ইতিমধ্যেই আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান বলেছেন যে তাদের প্রয়োজনীয় ডিপ্লয়মেন্ট হবে, এক্ষেত্রে আমরা কোনো অস্পষ্টতা দেখছি না। কিন্তু মাঠ প্রশাসনে যারা বিগত সরকারের নির্বাচনগুলিতে প্রশ্নবিদ্ধ করেছে ভূমিকার কারণে, রাতের ভোট দিনের ভোট রাতে করে নিয়েছে এবং বিনা ভোটে নির্বাচনের ফলাফল ডিক্লেয়ার করেছে। 3 নির্বাচনে এই কর্মকাণ্ড হয়েছে। 14 নির্বাচন কি হয়েছে? 150-এর উপরে আসন বিনা প্রতিনিধিত্ব ডিক্লারেশন হয়ে গিয়েছে। 2018 আপনারা জানেন রাত্রে এই কর্মকাণ্ড হয়েছে, আর 24 তো এটা ডামি ইলেকশন। ফলে যারা এই সমস্ত কর্মকাণ্ডে ভূমিকা রেখেছে তাদেরকে অবশ্যই নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে রাখতে হবে। এটা যে কোনো মূল্যে রাখতে হবে। এটা জনগণের দাবি, যারা রক্ত দিয়েছে 5ই আগস্ট জুলাইয়ের শহীদ, তাদের দাবি, দেশবাসীর দাবি, রাজনৈতিক দলগুলোর দাবি। এমত অবস্থায় এই মাঠ লেভেলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করলেই কেবলমাত্র নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে। এটি কন্ডিশন, শর্ত। এক্ষেত্রে তারা তাদের অগ্রগতি রিপোর্ট যদি জাতিকে জানায়, রাজনৈতিক দলগুলোর সাথে শেয়ার করে, তাহলে আমরা আশা করি যতটুকু গ্যাপ আছে এটা দূর হয়ে যেতে পারে। কিন্তু অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। যারা আমি আপনার কাছে আরেকটা ছোট করে একটু জানতে চাই যে এদিকে দেখা যাচ্ছে যে জামাত ইসলামীর সঙ্গে 6টি ইসলামী রাজনৈতিক দল সহ 8টি দল গণভোট এবং সংস্কার প্রশ্নে মাঠে একসঙ্গে কাজ করছে। এবং এছাড়া এই বিষয়ে আমি জানতে চাই যে জামাত ইসলামীর নেতৃত্বে কি সামনে জোট হতে যাচ্ছে নাকি আসন সমঝোতার নির্বাচন হতে যাচ্ছে? এটা জামাতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে এটা আসন সমঝোতার নির্বাচন হবে, এই সবগুলি দলের সাথে পরিষ্কার বলেছেন। সুতরাং সামনে নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতেই এই 8টি দল জামাত সহ তারা অংশগ্রহণ করবে। কয়টা আসন নিজেদের মধ্যে রাখবে এরকম কোনো আলাপ হয়েছে কিনা? এটা তো আমাদের একটা বডি আছে, ফোরাম আছে। জামাতের হাইয়েস্ট বডি হচ্ছে নির্বাহী পরিষদ, এবং অন্যান্য রাজনৈতিক এবং ধর্মীয় দলেরও এরকম ধরনের সিদ্ধান্ত গ্রহণকারী বডি আছে। কাজেই প্রথমত তাদের নিজস্ব বডিতে সিদ্ধান্ত হতে হবে, এরপরে সব দলের শীর্ষ নেতারা বসে সমঝোতে আসতে হবে। সেক্ষেত্রে কোন প্রার্থীর যোগ্যতা, তিনি কত বেশি ভোট পাবেন, জনগণের কাছে বেশি পপুলার এবং নির্বাচনে বিজয়ী হওয়ার ক্ষেত্রে নিশ্চয়তা আছে, এগুলো অবশ্যই আমরা বিবেচনা করবেন। বিবেচনা করেই কেস টু কেস, আসন টু আসন সিদ্ধান্ত হবে। এই সিদ্ধান্তের পর সবগুলি দল যেখানে সিদ্ধান্তে উপনীত হবেন সেটা অনুসরণ করবে। নিশ্চয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম আজকে তফসিলের অপেক্ষা নিয়ে। আজকে যারা যুক্ত ছিলেন দেখলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে।